আমার নিজের কথা বলেছে, ওসমান হাদি এবং হাসনাত, তিনজনকে অ্যাসাসিনেট করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। এবং ওইটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে কয়েক মাস আগে এস আলম এবং শেখ হাসিনার সাথে যে মিটিং হয় 4000 কোটি টাকা এবং অরাজকতা তৈরি করবার যে ঘটনা ঘটে, তার ইমিডিয়েট পরেই হচ্ছে একটা হিট লিস্টের ব্যাপারে আলোচনা হয় এবং সেখানে আমাদের তিনজনকে পার্টিকুলারলি বলা হয় আর কি যে তাদেরকে তারা হিট করবে। তো তখন আমরা যেহেতু সোর্সটা খুব ক্রেডিবল এবং খুবই বিশ্বস্ত মনে হয়েছে, আমরা তখন এক দুজন খুব গুরুত্বপূর্ণ পত্রিকার সাংবাদিক এবং সম্পাদকদের সাথে বসেছি, কথা বলেছি, তাদেরকে জানিয়েছি। আমরা তিনজনই ছিলাম ওই মিটিংগুলোতে এবং তাদেরকে কনসার্নগুলো বলেছি। তো আজকে যেটা হয়েছে যে গত রবিবারে আমার প্রোগ্রামে অ্যাটাক করেছে বরিশালে বাবুগঞ্জে, আজকে ওসমান হাদি আক্রান্ত হয়েছে এবং খুব ব্রুটালি আক্রান্ত হয়েছে। হাসনাত তো দফায় দফায় অনেকবার আক্রান্ত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে। তো সেই বাস্তবতায় সবাই আমাদের নিরাপত্তা নিয়ে যেমন চিন্তিত, প্রচুর মেসেজ আমরা পাচ্ছি। আমরা সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, শুকরিয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নিরাপত্তা এমন একটা জিনিস যে পৃথিবীতে আসলে কোনো ফোর্স, কোনো ব্যক্তি, কোনো সংস্থা, বাহিনী আসলে কাউকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন, এবং উনি নিরাপত্তা দেন এবং নিরাপত্তা কেড়ে নেন। তো সেই জায়গাতে আল্লাহ তাআলার কাছে উপরে ভরসা করা, ওনার কাছে দোয়া চাওয়া ছাড়া ইনফ্যাক্ট আমাদের খুব বেশি কিছু করবার নাই। আর বাকিটা হচ্ছে যে এই সন্ত্রাসীরা আসলে কি করতে চাচ্ছে, কারা কারা হতে পারে এখানে। প্রথমত হচ্ছে যে আমি যাদেরকে সাসপেক্ট করি সেই সাসপেক্টের জায়গায় প্রথম হচ্ছে যে এস আলমের টাকায় হাসিনার সাথে দিল্লিতে যে মিটিং হয়েছে, দিল্লির যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলি, আজাদির জন্য কথা বলি, সেই অংশটা। এবং আমাদেরকে তো হাজার হাজার মেসেজ ফোন দিয়ে কন্টিনিউয়াসলি এই হুমকি ধামকি, এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার আওয়ামী লীগের বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তি এগুলো পাবলিক করে দেয়। সেখান থেকে আমরা শত শত হাজার হাজার ফোন মেসেজ আসে, গালাগালি, হুমকি, মেরে ফেলবে, এটা সেটা, এগুলো তো আমরা কন্টিনিউয়াসলি পাই। তো এই ঘটনাটা ঘটার পরে এখন মনে হচ্ছে যে যে পরিকল্পনা এবং আশঙ্কার কথা আমরা অ্যাজ এ হোলসেল সবসময় আলোচনা করেছি, কথা বলেছি, টকশোতে, মিডিয়াতে কথা বলেছি, এবং গত 2-3 মাস আগের যে খবর এবং পত্রিকার একাধিক সম্পাদকের সাথে যে আমরা বসছি, সেগুলোর ঘটনার সাথে অনেক কিছু এখন যেন কেমন একদম মানে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আর কি। আমরা যারা আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদ সম্পর্কে জানি, তাদের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো খুবই স্বাভাবিক। তারা এই ধরনের ঘটনা হাজারবার ঘটিয়েছে বাংলাদেশে, এবং আমরা ইতিহাস থেকে বারবার বলেছি কিভাবে দিল্লির সহায়তায় আওয়ামী গুন্ডা বাহিনী এই কাজগুলো, এই অরাজকতার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে গত 40-45 বছরে। এবং তাদের এমন একটা মানুষ, তাদের নেতা নেত্রী হাসিনা, যে আসছেই হচ্ছে একটা জিঘাংসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে খুনের রাজনীতি করবার জন্য। এবং 75-এর ঘটনায় যাদের মৃত্যুদণ্ড দিয়েছে তার ভিতরে একজনকে তো জবাই করে হত্যা করেছে। কর্নেল হুদা, তার ছোট ভাই আমাকে নিজে ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা গলায় মানে জবাই করার চিহ্ন পেয়েছেন, যেটা সেলাই করা ছিল, যদিও তারা সেই সময়টাতে এগুলো নিয়ে কথা বলতে পারেন নাই। তো সেই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তো আমরা জানি। মতিউর রহমান রেন্টুর বই যারা পড়েছেন আমার ফাঁসি চাই, তারা জানবেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক কলাম এবং বই পুস্তক নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ডিএনএর ভিতরে এই চরিত্র রয়ে গেছে। তো এই বোটা দাগে হচ্ছে আমি প্রথম সাসপেক্ট করি হচ্ছে এই ফোর্সটাকে আর কি,
দ্বিতীয় যাদেরকে আমরা সাসপেক্ট করি সেটা হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট, যেখানে প্রশাসনের বিভিন্ন জায়গাতে যেখানে আওয়ামী লীগের দোসর এবং দিল্লির গোলামরা চুক্তি মেরে বসে আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে দেখবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না, জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, রাজাকার জঙ্গি মৌলবাদীদের উত্থান হচ্ছে, এই সবগুলো বিষয়কে দেখবেন বয়ান আকারে তারা হাজির করবার চেষ্টা করে। এবং এই ডিপ স্টেটের বিভিন্ন অংশ বিভিন্ন সময় আমাদেরকেও এই হুমকি ধামকির মধ্যে রাখে আর কি, যেটা আওয়ামী ফাসিবাদের আমলে আমরা দেখেছি। প্রশাসনের বিভিন্ন অংশ যারা পরিকল্পিতভাবে এই সরকারকে ব্যর্থ করা, অরাজকতা তৈরি করা, তথ্য পাচার করা, সিচুয়েশনকে অস্থিতিশীল করা, যে কোনো ঘটনাটাকে আন্দোলনের নামে, ন্যায্য আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করা। সচিবালয় সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের নামে যেগুলো করছে সেগুলো আর কি। তো সেখানে ডিপ স্টেটের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন থাকতে পারে এখানে, যে যারা অন্য একটা বড় ঘটনাকে ডাইভার্ট করবার জন্য এই রকম দেশের পক্ষের একটা জাতীয়তাবাদী নেতাকে হত্যা করার চেষ্টা করেছে। তৃতীয়ত ফোর্স হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তপনা যেটা আছে। আপনি এখানে অলিগার্ক আছে, এখানে শেয়ার বাজার লুণ্ঠনকারী আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, গুন্ডা বদমাইশ মাস্তান আছে, যে যারা এই সমাজটাকে মোটা দাগে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেয় না, দিতে চায় না। যাদের ব্যাপারে হাদিও বলেছে এর আগে যে সংসদে গেলে আমি তাদের সবার নাম প্রকাশ করব, যেহেতু ঢাকা ৮ হচ্ছে ঢাকার কেন্দ্র, শহরের কেন্দ্রবিন্দু, 0 পয়েন্ট বলতে পারেন বাংলাদেশের। সেই 0 পয়েন্টে যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার লেনদেন, বাণিজ্য, তারপরে ফেরিওয়ালাদেরকে নিয়ে, হকারদেরকে নিয়ে, রাস্তার লোকদেরকে নিয়ে যে টোকাই চাঁদাবাজরা আছে তাদের বিরুদ্ধে সে কথা বলেছে। তো এই শ্রেণীটাও কোনো না কোনোভাবে তাকে প্রতিদ্বন্দ্বী এবং ভবিষ্যতের জন্য হুমকি মনে করতে পারে। তো এই তিনটা সম্ভাবনার জায়গা আমরা দেখতে পাই যে এই ঘটনার পিছনে কারা জড়িত থাকতে পারে। হতে পারে ধরেন আওয়ামী লীগেরই রাকিব নামক কোনো গুন্ডা, ধরেন কলকাতা দুবাই থাকে শাহাদাত নামক কোনো গুন্ডা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদেরকে দিয়ে এই কাজটা করাইলো, এবং এমন লোককে দিয়ে করাবে যে লোকটা হয়তো একটা রাজনৈতিক দলের কর্মী, তাকে দিয়ে করাইলো। আবার সেই কর্মীটা হয়তো ওসমান হাদির ক্যাম্পেইনে অনেক দিন থেকে তাকে ফলো করতেছে, অংশগ্রহণ করতেছে, গণসংযোগে লিফলেট বিলাচ্ছে তার হয়ে। অতএব সেই রকম একটা ঘোজামিল দেওয়া চক্র এমনও হইতে পারে যে একটা মাইনরিটি গোষ্ঠী এটার সাথে ইনভলভ করবে, যাকে দিয়ে গুলিটা করাবে, যে পরবর্তীতে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পালিয়ে চলে যেতে পারবে। এরকম অনেকগুলো বাস্তবতা এখানে জড়িত থাকতে পারে। সেটা অফকোর্স গোয়েন্দা সংস্থার দায়িত্ব, এসবি, ডিবি যারা আছে তারা, ডিজিএফআই, এনএসআই, তারা কালেকটিভলি এগুলো দেখবে এবং তাদের দায়িত্ব এগুলোকে উন্মোচন করা। এবং এই আমরা দেখতে চাই না যে সীমান্ত হয়ে এরকম গারো পাহাড়ের কোনো মানুষ পালায়া ওই পারে চলে গেছে, পরে পোস্ট দিয়েলো নিঝুম মজুমদার, হার্পিক মজুমদাররা যারা আছে তারা যে কয়টা উইকেট পড়ছে, কয়টা বাকি আছে এরকম। তো সেই বাস্তবতাগুলো আমরা বিবেচনার জন্য বলবো যে সরকার এগুলোকে কিভাবে এখন দেখবে, দেখা উচিত আর কি। তফসিল হয়ে গেছে গতকালকে, দেখবেন গতকালকে তফসিল হয়েছে। আবার গতকালকে বাংলাদেশের এই হাসিনার প্রেসিডেন্ট চুপ্পু রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়েছে স্বতঃপ্রণোদিত হয়ে। তো সেখানে তিনি বলেছেন তার আফসোস, কষ্টের কথা, তিনি সম্মানজনকভাবে নির্বাচনের পরে চলে যাবে। এরকম একটা টাউট দুর্নীতিবাজ প্রেসিডেন্টকে নির্বাচন পরে রাখবেই বাকে, তাকে তো গত আরো 1-1.5 বছর আগেই জুলাই আগস্টে লাথিমেরা বের করে দেওয়া দরকার ছিল। এবং এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে যারা দেয় নাই, যে সকল রাজনৈতিক দল অথবা বুদ্ধিজীবীরা অথবা সুশীল সমাজ 72-এর মোড়কে চুপ্পুর মতো বাটপাট দিয়ে
সামনে রেখে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেগুলো ঠেকিয়ে দিয়ে রাজনৈতিক পাওয়ার ডিল করা, ক্ষমতার ডিল করে ফেলার যে চেষ্টা করা হয়েছে, তার আজকে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হয়েছে। আমরা আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যারা বোধ করছে যে বাংলাদেশে ওসমান হাদি অথবা আমাদের মতো 2, 4, 5 জন 10 জনকে মেরে আপনি জুলাইকে ভুলিয়ে দেবেন, জুলাইয়ের যে প্রেরণা চেতনা আছে সেটাকে আপনি রিপ্লেস করবেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ কথা বলা বন্ধ করে দেবে, জুলাইকে ভুলিয়ে দিবে, জুলাইয়ের সনদ বাস্তবায়ন হবে না, আগামী দিনে আওয়ামী জাতীয় পার্টির মতো এই ক্রিমিনাল গ্যাং দিল্লির গোলামরা আবার রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসিত হবে, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আজকে শুধুমাত্র সারা বাংলাদেশের মুড দেখেন আপনারা, যে সারা বাংলাদেশের জুলাইয়ের ফোর্সকে আবার একত্রবদ্ধ করে ফেলেছে এই ঘটনা, এবং এটা বারবার ঘটবে। যতবারই আপনি জুলাইকে ছোট করবার চেষ্টা করবেন, হেয় করবার চেষ্টা করবেন, সকল রাজনৈতিক দল তাদের মধ্যকার দ্বিমত মতানৈক্য যেগুলো আছে সেগুলোকে বাইরে ফেলে দিয়ে তারা জুলাই প্রশ্নে, আগস্ট প্রশ্নে, গণ অভ্যুত্থান প্রশ্নে এক হয়ে যাবে, এবং সেইটা আমরা এখন বারবার দেখতে পাচ্ছি। আপনারা যদি মনে করে থাকেন এগুলো করে দিয়ে আমরা যারা জীবিত আছি আমরা কথা বলা বন্ধ করে দেব, প্রতিবাদ করা বন্ধ করে দেব, আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির পক্ষে লড়াই করব না, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা ঘুমের থ্রেশহোল্ড পার করেই গত 5-6 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কথা বলেছি, রাজপথে ছিলাম। অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আরও বহু হাদি বাংলাদেশে জন্মাবে এবং তারা আবার দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না নিঃসন্দেহে। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশে একজন হাদিকে হত্যা করে আপনারা তার ভয়েসকে নিবৃত করে দেবেন, আপনারা দেখবেন কালকে থেকে বাংলাদেশের প্রত্যেকটা চা দোকানদার হাদি হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা শরীফ ওসমান হাদি হয়ে যাবে, বাংলাদেশের প্রত্যেকটা পথিক, ফেরিওয়ালা, ট্রাকাই, শ্রমজীবী মানুষ ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের ছাত্র জনতা, সিপাহী, জওয়ান, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে এক একজন শরীফ ওসমান হাদি হয়ে এই লাল সবুজের পতাকার পাহারাদার হয়ে যাবে। অতএব ওই যে বাবুল কাস্তির মতো দেখবেন ওইরকম লুঙ্গি পরা কৃষকরা প্রতিটা পাড়ায়, মহল্লায়, খেতে, জেলে পানিতে বসে বসে এক একটা শরীফ ওসমান হাদি হয়ে যাবে। তারা সবাই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। কেউ এই লড়াই, এই আজাদির যে উন্মাদনা, এই আজাদির যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেখান থেকে আপনারা এই প্রজন্মকে নিবৃত করতে পারবেন না। আজকে থেকে দেখবেন পুরো বাংলাদেশটাই লাল সবুজের পতাকা মরা একটা শরীফ ওসমান হাদি হয়ে গেছে, এবং এটাই হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ হওয়া এবং থাকার লড়াই। এবং বাংলাদেশে বাংলাদেশ 2-এর যে লড়াই চলছিল সেই লড়াইটা আরও দ্বিগুণ ত্রিগুণ গতিতে ফাগুনের হাওয়ার মতো করে আবার বাড়বে, এবং সেটা আপনারা দেখবেন। আওয়ামী ফ্যাসিবাদ, দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরতে পারবে না, এটাই হচ্ছে শেষ কথা। ওসমান হাদির জন্য আমাদের দোয়া, প্রাণ ভরে আরশের মালিকের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরায় নিয়ে আসে। আর এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের লড়াই, আজাদির সংগ্রাম চলছে, চলবে। আজ আমি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শব্দটা ভাঙ্গা ফেলবো। একটা শব্দ যেটা আমাদের 50 বছর ধরে বাইন্ধা রাখছে, একটা শব্দ যার ভেতরে ভারতের ধর্মীয় ব্যাকরণ লুকানো আছে, একটা শব্দ যা আপনি প্রত্যেক দিন বলেন কিন্তু বোঝেন না এই শব্দটা আপনাকে স্বাধীন না, আধ্যাত্মিকভাবে পরাধীন করে রাখছে। এই শব্দটা হইল মুক্তিযুদ্ধ। হ্যাঁ, আজ আমি বলবো এই নামটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভাষাগত প্রতারণা। প্রস্তুত থাকেন, কারণ আজকের এপিসোডে শুধু ইতিহাস না, আপনার পরিচয়ের মাটি নড়ে যাবে। আপনারা দেখেছেন আমার আর ইলিয়াসের কুশপুত্তলিকা জ্বালানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি কালে মাইন্ড করেছি, খুবই মাইন্ড করেছি। এই জন্য না যে ওরা আমার কুশপুত্তলিকা জ্বালাইছে, মাইন্ড করেছি যে বেশি লোক হয় নাই। আর অন্য বিশ্ববিদ্যালয়গুলো কি ঘুমাইছে? ওরা কুশপুত্তলিকা দাহ করতে পারলো না, ওরা এই কাম করলো না কে? আচ্ছা ঠিক আছে, আজকে যে পুচ্ছে আগুন লাগানো এপিসোড করব, এইবার কলে 64 জেলায় অন্তত 64টা কুশপুত্তলিকা জ্বালাইতে হবে আমার।
উচ্ছে আগুন লেগে দেব বাকশালী ইন্ডিয়া আর বাঙ্গু সুশীল আর ইন্ডিয়ার নব্য লেসপেন্সার বিএনপির কিনিয়া মুক্তিযুদ্ধ নিয়ে, যেটা আগেই কইছি। আপনারা জানেন আমি এইটারে মুক্তিযুদ্ধ বলি না, এইটারে মুক্তিযুদ্ধ কেন বলা উচিত না সেটা নিয়ে আজকের আলাপ। এই আজকের এপিসোডে আমরা দেখাইবো যে মুক্তিযুদ্ধ শব্দ দিয়া আমাদের পুরা জাতিকে 50 বছর ধরে মানসিকভাবে বাইন্ধে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা না, মুক্তি না, মুক্তিযুদ্ধ মানে দাসত্ব। কেমনে আসেন এইবার দেখি। আমি আগেই বলেছি বঙ্গবন্ধু নামটা ছিল ভারতের তৈরি একটা সফট পাওয়ার টুল, যা দিয়া বাংলাদেশের মন রাজনীতি নিয়ন্ত্রণ করা হয়েছে। গত এপিসোডে এটা দেখেছেন। আজকে আমরা আওয়ামী বয়ানের পেঁয়াজের আর একটা স্তর সুলবো আর চোখ দিয়া পানি পড়বে বাকশালী আর ভারত দুই জায়গাতেই। একটা প্রশ্ন দিয়া শুরু করি। দুনিয়ায় অনেক দেশ স্বাধীন হয়েছে, তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে, যুদ্ধ করছে। কোথাও কি তারা তাকে মুক্তিযুদ্ধ বলছে? আমেরিকা বলছে, আলজেরিয়া বলছে, ভিয়েতনাম বলছে, ইন্দোনেশিয়া বলছে, কিউবা বলছে, আয়ারল্যান্ড বলছে। একটাও দেশ তাদের স্বাধীনতার যুদ্ধকে মুক্তির যুদ্ধ বলেনি, কোথাও না, ইতিহাসে নাই, রাষ্ট্রতত্ত্বে নাই, রাজনীতিতে নাই। কারণ তারা জানে রাষ্ট্রের স্বাধীনতা একটা রাজনৈতিক ঘটনা, আর মুক্তি এটা আধ্যাত্মিক ঘটনা। দুইটা শব্দ কখনোই এক হয় না। লিবারেশন ওয়ার বলা হয়েছে, কিন্তু লিবারেশন হইতেছে রাজনৈতিক শব্দ, আধ্যাত্মিক শব্দ না। মুক্তি একটা আধ্যাত্মিক শব্দ। তাহলে কেন মুক্তিযুদ্ধ এই আধ্যাত্মিক শব্দ দিয়া আমাদের স্বাধীনতার যুদ্ধকে সংজ্ঞায়িত করা হইল? কেন? খ্রিস্ট ধর্মে মুক্তিরে বলে সালভেশন, লিবারেশন না। হিন্দু ধর্মে এটারই বলে মুক্তি বা মোক্ষ, ইসলামে বলে নাজাত। আমরা পরে দেখব কেন স্বাধীনতা সংগ্রাম আর যুদ্ধকে মুক্তিযুদ্ধই বলা হইল। আগে দেখি মুক্তি শব্দটা আসলে কি। মুক্তি শব্দটা আসে সংস্কৃত মুচ ধাতু থেকে, অর্থাৎ বন্ধন মুক্ত হওয়া, জন্ম মৃত্যুর চক্র ভাঙা, মোক্ষ লাভ করা। এটা আত্মার পরম অবস্থা। হিন্দু ধর্মে মুক্তি মানে মোক্ষ, বৌদ্ধ ধর্মে মুক্তি মানে নির্বাণ, জৈন ধর্মে মুক্তি মানে কর্মবন্ধন ছিন্নকরণ। এইগুলো কি রাষ্ট্রের স্বাধীনতা? না, এগুলো আত্মার যাত্রা, ধর্মের পরিত্রাণ। আর বাঙালি মুসলমান সমাজে মুক্তি শব্দের জায়গায় দাঁড়ায় আরবি শব্দ নাজাত। এটাও আধ্যাত্মিক মুক্তি, পরকালীন পরিত্রাণ। অর্থাৎ মুক্তি শব্দের দুই পাশেই ধর্মতত্ত্ব, এক পাশে মোক্ষ আর এক পাশে নাজাত। তাইলে মুক্তিযুদ্ধ শব্দটা আমাদের মাথায় কেমনে ঢুকলো, কে ঢুকাইলো, কেন ঢুকাইলো? স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা এটা কোনো নির্দোষ আবেগ না, এটা ছিল এক ধরনের ভাষাগত ইঞ্জিনিয়ারিং, যার উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতার অর্থটাই বদলায় দেওয়া, এমন ভাবে বদলায় দেওয়া যাতে সেটা ভারতের তৈরি ন্যারেটিভের ভেতরে পড়ে। মুক্তিযুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় স্বাধীনতার ঘোষণাপত্রে। কে লিখে দিছিল? জেনারেল জ্যাকব, ইন্ডিয়ান জেনারেল। দেখে দিছিল কে? আর এক ইন্ডিয়ান উকিল। বুঝছাও? স্বাধীনতা শব্দ বললে বাংলাদেশি জনগণ দাঁড়ায় মাথা উঁচু করে, কিন্তু মুক্তি শব্দ বললে আপনি দাঁড়ায় যান হিন্দু মোক্ষ এবং আধ্যাত্মিক পরিত্রাণের ভাষার ভেতরে। এখন বলেন তো, এই মুক্তি শব্দকে স্বাধীনতার জায়গায় বসাইলে কি হয়? যেটা হয় সেটা হইতেছে ধর্ম ভাষা রাজনৈতিক ভাষায় রূপান্তরিত হয়। ছিল ধর্ম ভাষা, হইয়া দাঁড়ায় রাজনৈতিক ভাষা, আর তার ফল হয় ভীষণ। যখন একটা পবিত্র আধ্যাত্মিক শব্দকে রাজনৈতিক স্লোগানে পরিণত করা হয়, তখন এই শব্দটার অর্থ ক্ষয় হয়ে যায়, ধর্মতত্ত্ব দুর্বল হয়ে যায় এবং রাজনৈতিক তত্ত্বও ধর্মতত্ত্বের অধীন হয়ে যায়। জাতির চিন্তা বিভ্রান্ত হয়। লিঙ্গুইস্টিক থিওরিতে কে বলা হয় সেমান্টিক করাপশন, অর্থাৎ শব্দের অর্থের পবিত্রতা ক্ষয় হয়ে যাওয়া। এই সেমান্টিক করাপশন বা শব্দের অর্থের দূষণ, এই কথাটা আরো গভীরভাবে উদাহরণ দিয়ে বুঝানি। কোন পবিত্র বা গভীর বিশেষ অর্থবহ শব্দকে অন্য কাজে, অন্যভাবে রাজনৈতিক স্লোগানে যদি ব্যবহার করা হয়, তখন শব্দের আসল অর্থ দুর্বল হয়ে যায়, অর্থ বদলে যায়, এমনকি নষ্ট হয়ে যায়। এই অর্থ নষ্ট হওয়ার ঘটনাকেই বলা হয় সেমান্টিক করাপশন। বাংলায় বলতে পারেন অর্থ দূষণ, অর্থ বিকৃতি। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। গুরু, এই শব্দটা, এটা আসল অর্থ কি ছিল? ভারতীয় ধর্মতত্ত্বে গুরু মানে আধ্যাত্মিক পথ প্রদর্শক, যিনি আপনাকে অন্ধকার থেকে আলোয় তোলেন, যিনি সত্য, আত্মজ্ঞান, মুক্তির পথ দেখান। গুরু মানে শিক্ষক প্লাস দার্শনিক প্লাস আধ্যাত্মিক নেতা। অত্যন্ত পবিত্র, গভীর, ভারী শব্দ।
এখন গুরু শব্দ কাকে বলা হয়? এই শব্দটা ইংরেজি ভাষার ঢুকিছে। তাই আজকের পৃথিবীতে আমরা দেখি ফিটনেস গুরু, মার্কেটিং গুরু। আমি নিজে মুরব্বী শব্দটা বুঝাইতে গুরুজন শব্দটা ইউজ করি। গুরুজন অনেক ক্ষেত্রে ইউজ করছি। অনেকে গুরুজনকে গুরু বলে ধরে নিছে। গুরু আর গুরুজন দুটো আলাদা শব্দ। তাইলে বলেন এই যে ফিটনেস গুরু আর মার্কেটিং গুরু এগুলো কি সত্যিকারের গুরু? না, এরা শুধু কোন একটা কাজ ভালো জানে। কিন্তু শব্দটা এতই সস্তা হয়ে গেছে, আজকাল যারই সামান্য দক্ষতা আছে তাকে গুরু বলা হয়। উত্তম কুমারকে গুরু বলা হইতো। উত্তম কুমার কি গুরু? উত্তম কুমারের সিনেমাতে এরকম অনেক দৃশ্য আছে, দেখবেন উত্তম কুমার গান গাইতেছে আর গুরু গুরু বলে চিৎকার দিতেছে। এটাই সেমান্টিক করাপশন। পবিত্র শব্দের অর্থ নষ্ট হয়ে যাওয়া। একটা পবিত্র আধ্যাত্মিক শব্দ হইতেছে গুরু। যখন বাজার, বিজ্ঞাপন, ইউটিউব, টিকটক এগুলো ছড়ায় পড়ে তখন শব্দটার গভীরতা মরে যায়। গুরু মানে একটা কাজ ভালো করে এরকম লোক, যা কিনা সম্পূর্ণ ভুল অর্থ। এতে শব্দের আসল অর্থ ক্ষয়া যায়, শব্দের মর্যাদা নষ্ট হয়ে যায়, মানুষ শব্দটা শুনলে ভুল ধারণা করে। এখন গুরু মানে আর পথ প্রদর্শক বা আধ্যাত্মিক শিক্ষক না। গুরু মানে এখন যে কেউ যার যা কিছু ভালো জানে সেই একটা গুরু। আসল অর্থ গায়েব। ঠিক একই ঘটনা মুক্তি শব্দের ক্ষেত্রে ঘটছে, তবে উল্টা ভাবে। কিভাবে? সমস্যাটা আসলে কোথায় দেখেন। মুক্তি এই শব্দটা সাধারণ শব্দ না। এই শব্দটা ভারতীয় ধর্ম দর্শনের সবচেয়ে পবিত্র, সবচেয়ে স্পর্শকাতর টার্ম। সবচেয়ে রিলিজিয়াস ফুলফিলমেন্ট হয় মুক্তির মধ্যে দিয়া। মুক্তি মানে কি? মুক্তি মানে মোক্ষ, নির্বাণ, পরম পরিত্রাণ, আত্মার শেষ গন্তব্য। এখন প্রশ্ন হইল, একটা রাজনৈতিক যুদ্ধকে কেন হঠাৎ এই আধ্যাত্মিক শব্দ দিয়ে ডাকতে হবে? কেন? কারণ এটা কোনো কাকতাল না, এটা চালাকি। সফট পাওয়ারের সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র হলো ভাষা। ভারত খুব বুদ্ধিমত্তার সাথে তাদের ধর্মীয় শব্দ ভান্ডারের সবচেয়ে পবিত্র শব্দটা, সবচেয়ে স্যাক্রেড শব্দটা আইনে আমাদের রাজনৈতিক সংগ্রামের সাথে এঁটে দিল। যেই মুহূর্তে বলা হলো স্বাধীনতা মানে মুক্তি, স্বাধীনতার যুদ্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধ। সেই মুহূর্তে আমাদের রাজনৈতিক বয়ানকে সরাসরি ভারতের ধর্মীয় ব্যাকরণের অধীনে পাঠানো হলো। এটাই সমস্যা। এটাই সেমান্টিক করাপশন। এটা সেমান্টিক করাপশন না, এটা সেমান্টিক ক্যাপচার হয়ে গেছে। শব্দের অর্থ বদল না, শব্দ দিয়া জাতির পুরা রাজনৈতিক চেতনাকে বন্দী করে ফেলছে। ধরেন গুরু শব্দটা যদি সস্তা টাইটেল হয়ে যায় তো খুব একটা ক্ষতি নাই, কিন্তু মুক্তি শব্দের ক্ষেত্রে ক্ষতি অনেক। এখানে শুধু শব্দের মর্যাদা নষ্ট হয়নি, আমাদের জাতীয় পরিচয়কে এই ভারতীয় ধর্মতত্ত্বের অধীনস্থ করা হয়েছে। কারণ মুক্তি মানে মোক্ষ। মুক্তি মানে ভারতীয় আধ্যাত্মিকতার হৃদয়, যেখানে আত্মা বাঁচে, কর্মফল ভাঙে, জন্ম মৃত্যুর চক্র থেকে একজন মানুষ মুক্তি পায়। এখন ভাবেন, এই শব্দে যদি আমাদের স্বাধীনতার ইতিহাস লেখা হয়, তাহলে স্বাধীনতার মালিকানা কার হাতে যায়? আমাদের হাতে থাকে না ভারতীয় ধর্মতত্ত্বের হাতে থাকে? আমাদের তো থাকে না, কারণ মুক্তির ধারণা তো আমাদের না, তাদের ধারণা। শব্দের শিকড়ই তো তাদের, সুতরাং ন্যারেটিভও তাদের হয়ে যায়। এটাই তো উদ্দেশ্য ছিল, আমাদের রাজনৈতিক জন্মকথাকে তাদের ধর্মীয় কল্পনার ভেতরে বন্দী করা। তাই আমি পরিষ্কার বলছি, মুক্তি স্বাধীনতার শব্দ না, মুক্তি ভারতীয় ধর্মতত্ত্বের শব্দ। এই শব্দ দিয়া আমাদের ইতিহাস লেখা মানে স্বাধীনতা না, সাংস্কৃতিক অধীনতার ইতিহাস লেখা। এইবার আসেন বুঝে দেখি কেন এটা বিপজ্জনক। মুক্তি এবং স্বাধীনতাকে মিশায় দেওয়া, এর আসল বিপদটা কোথায়? আগেই বলছি যে মুক্তি তো কোনো রাজনৈতিক শব্দ না, এটা মোক্ষ, নাজাদ, নির্বাণ, আধ্যাত্মিক পরিত্রাণ বোঝায়, একটা পূর্ণ ধর্মীয় ধারণা। এখন এই আধ্যাত্মিক শব্দকে যদি রাজনৈতিক স্বাধীনতার জায়গায় বসায় বলা হয় মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতার যুদ্ধ, তাহলে কি হয়? হয় অত্যন্ত বিপজ্জনক একটা গুলায় যাওয়া। স্বাধীনতা মানে হইতেছে রাষ্ট্রের শৃঙ্খল ভাঙা, মুক্তি মানে আত্মার পরিত্রাণ। স্বাধীনতা একটা জাগতিক ঘটনা, আর মুক্তি একটা পরকালের ব্যাপার, একটা রাজনৈতিক আর একটা ধর্মীয়। কিন্তু মুক্তিযুদ্ধ শব্দ চালু হওয়ার পর রাষ্ট্রীয় সংগ্রামে ঢুকে গেল আধ্যাত্মিকতার স্লোগান। মুক্তির ধর্মীয় পবিত্রতা মিশে গেল রাজনৈতিক প্রয়োগে, এবং পুরো জাতির মাথায় ঢুকে গেল ধর্ম রাজনৈতিক বিভ্রান্তি। এইটা ভুল শব্দ ব্যবহার না, এটা মানুষের চিন্তাকে নড়বড়ে করে দেওয়ার অপারেশন। আর তার উপরে হইল কি, এইটা মুসলমান সমাজে হইল একটা সাংস্কৃতিক আঘাত। কিভাবে? এখানে নাজাত যে ধারণা মুসলমান সমাজে, মুসলমান ধর্মে, সেটা ধারণার সংকোচন হইল। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মুক্তি মানে নাজাত, তো নাজাতি হওয়ার কথা, আল্লাহর রহমতে পরকালীন পরিত্রাণ। এখন রাষ্ট্রীয় স্বাধীনতাকেও বলা যদি হয় মুক্তি, তাহলে ধর্মীয় মুক্তির জায়গায় রাজনৈতিক মুক্তি বসে যায় না? বলেন, তাহলে সে মুক্তি বলতে কোনটা বুঝবে? নাজাত বুঝবে না মুক্তিযুদ্ধ বুঝবে? নাজাত মানে তো আধ্যাত্মিক পরিত্রাণ, আর মুক্তিযুদ্ধ হইতেছে রাজনৈতিক মুক্তি। দুইটা আলাদা ধারণা এক হয়ে গেল। এটা ইসলামী বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে একটা সাংস্কৃতিক আঘাত। কারণ নাজাত আসে আল্লাহর রহমতে, মোক্ষ আসে সাধনায়।
স্বাধীনতা আসে সংগ্রামে। এই তিন পথ তিন জগতের, এটা একসাথে মেলান না। কিন্তু আমাদের বলা হইলো এই তিনটা একই শব্দে বোঝানো যায়, যেটা এক ধরনের ধর্ম, মনস্তত্ত্ব এবং রাজনৈতিক ককটেল। এটাই বিপদ। তাই মুক্তি শব্দটা ভারতের জন্য, বাংলাদেশের ভেতরে তার ধর্মতাত্ত্বিক জন্যই ভারতের হেজিমনি, ভারতের কর্তৃত্ব, ভারতের আগ্রাসন, ভারতের দাদাগিরি, এটাকে আমরা ঠেকাইতে পারতেছি না। কারণ এমন জায়গায় ঢুকে গেছে, সেই জায়গাটা আমাদের মনের ভেতরে ঢুকে গেছে। এমন ধরেন বলা হয় বাংলাদেশ মুক্তি পাইছে, ভারতীয় সেনারা সেই মুক্তিতে সহায়তা করছে। তাহলে এই বাক্যটা পুরা বয়ান উল্টায় দেয় না? এখন ভারত মুক্তির মধ্যস্থতাকারী কে হইল? ভারত। পরিত্রাণের সহায়ক শক্তি কে হইল? ভারত। মুক্তির নৈতিক মালিক কে হইল? ভারত। এটা রাজনীতি না, এটা সরাসরি ধর্মতাত্ত্বিক অবস্থান, যেখানে নাজাত হয় খোদা তাআলার দয়ায়, তার মেহেরবানিতে। সেইখানে ভারতকে সেই জায়গায় বসায় দেওয়া হইল, নাউজুবিল্লাহ, যাতে মনে করা হয় আমাদের মুক্তি ভারতের হাত ধরে আসছে। এইটাই হইতেছে ন্যারেটিভ ওনারশিপ, এটাই মানসিক উপনিবেশ। এবং এটা নতুন খেলা না। এর আগে এপিসোডেও দেখাইছি বঙ্গবন্ধু ছিল ভারতের তৈরি সফট পাওয়ারের ব্র্যান্ড। আজ দেখছেন মুক্তিযুদ্ধ শব্দটা সেই একই প্রকল্পের অন্য হাতল। এক হাতে নেতৃত্বের গল্প দখল, আর এক হাতে স্বাধীনতার গল্প দখল। একই নকশা, একই কৌশল, একই স্ক্রিপ্ট রাইটার। আর একটা মজার জিনিস আছে, আসেন সেটা আবার বুঝে দেখি। আমাদের কি শেখানো হইলো? মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, তাই না? কিন্তু এই যে মুক্তি শব্দটা কি ধর্ম নিরপেক্ষ? তা তো না, এটা তো ধর্মীয় শব্দ, মোক্ষ নির্বাণ নাজাতের শব্দ, শতভাগ ধর্মীয় শব্দ। এবং এটা শিকড় ভারতীয় হিন্দু সভ্যতার ভিতরে, এটা শিকড়, এটা শিকড় ভারতীয় ধর্ম বিশ্বে। অর্থাৎ আমাদের বলা হলো ধর্ম নিরপেক্ষতা, কিন্তু সেই ধর্ম নিরপেক্ষতা দাঁড় করানো হইলো হিন্দু ধর্মীয় শব্দ ভান্ডারের মধ্যে। তার মানে এই যে ধর্ম নিরপেক্ষতার দাবি, এটা ভারতীয় সভ্যতার আধ্যাত্মিক ভাষা, একটা ককটেল, যেখানে ধর্ম নিরপেক্ষতা দাঁড়ায় আছে ধর্ম সভ্যতার উপরে। ফল, আপনি ভাবতেছেন আপনি ধর্ম নিরপেক্ষ, কিন্তু আসলে দাঁড়ায় আছেন ভারতীয় ধর্ম সভ্যতার ব্যাকরণে। এটাই ভাষাগত ফাঁদ, এটাই কালচারাল ইনফিল্ট্রেশন। এই জন্যই আমাদের জাতীয় পরিচয়, আইডেন্টিটি, এটা ভারতীয় ধর্মকল্পনায় বন্দী হয়ে আছে। এর মধ্যে থেকে বাইর হইতে পারতেছি না আমরা কোনোভাবে। নেতৃত্বের নাম অন্যের দেওয়া, স্বাধীনতার গল্প অন্যের ধর্মতত্ত্বে লেখা, এবং ধর্ম নিরপেক্ষতার ধারণা দাঁড়ায় থাকে ভারতীয় আধ্যাত্মিক শব্দ ভান্ডারের মধ্যে। তখন রাষ্ট্র স্বাধীন হইলেও পরিচয় আর স্বাধীন থাকে না। এটাই ন্যারেটিভ ডিপেন্ডেন্সি। আমাদের ন্যারেটিভ পুরা ভারত নির্ভর সব জায়গায়, এবং আলটিমেটলি যায় দেখবেন এটা ভারতীয় ধর্মতত্ত্বের মধ্যে এসে ঢুকছে। শরীর স্বাধীন, চিন্তা পরাধীন, রাষ্ট্র সার্বভৌম, গল্পের কলম আবার অন্যের হাতে। এই কাঠামো না ভাঙলে প্রকৃত স্বাধীনতা অসম্ভব। আমরা যুদ্ধ করছি স্বাধীনতার জন্য, কিন্তু ইতিহাস লেখা হয়েছে মুক্তির ভাষায়। 1971 সালে আমরা বাংলাদেশ রাষ্ট্র পাইছি, কিন্তু সেটা মুক্তি না, রাষ্ট্রের জন্ম, রাজনৈতিক সার্বভৌমত্ব। মুক্তির অর্থ হইতেছে আধ্যাত্মিক পরিত্রাণ। মুক্তি শব্দটাকে রাজনীতি থেকে আলাদা করতে হবে। এই দুই জগৎকে এক করে বানানো হয়েছে। এইটা ভারতীয় ধর্ম সভ্যতার ন্যারেটিভ। আমরা লড়ছি স্বাধীনতার জন্য, কিন্তু আমাদের বলা হইলো আমরা পেয়েছি মুক্তি। আর সর্বনাশ, কি মজা! মজা না। এই একই শব্দ আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়, আমাদের পরিচয় অন্যের হাতে তুলে দেয়, আমাদের ইতিহাসকে অন্যের ধর্মীয় ফিল্টারে রঙিন করে দেখায়। স্বাধীনতা আমরা পাইছি পাকিস্তানের হাত থেকে, কিন্তু মুক্তির ভাষা আমাদের বাইধে রাখছে ভারতের হাতে। সাংস্কৃতিক ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে যে জাতির ইতিহাস অন্যের ধর্মতত্ত্বে লেখা হয়, সে জাতি স্বাধীন না, শুধু স্বাধীনতার গল্প শোনে সে। এই ভাষার শৃঙ্খল ভাঙাই আমাদের প্রকৃত স্বাধীনতার শুরু। একটা জাতিকে অধীন করতে তার ভূমি লাগে না, তার ভাষা দখল করলেই হয়, তার যুদ্ধের নাম বদলাইলেই হয়, তার ইতিহাসকে অন্যের ধর্মে অনুবাদ করলেই হয়। 1971 আমরা পাকিস্তানকে হারাইছি। এখন সময় ভারতীয় সভ্যতার এই ভাষাগত শৃঙ্খল ভাঙার। এটাই নতুন স্বাধীনতা। মুক্তিযুদ্ধের শব্দটাকে ভাঙতে হবে, মুক্তিযুদ্ধের এই শব্দের শৃঙ্খল ভাঙতে হবে, তাহলেই আমাদের স্বাধীনতা সত্য হবে। চোখের সামনে মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হলো। যে আনিস আলমগীরের বিষয়ে আপনার মন্তব্য কি? উনি বলছেন যে আমি কি ভয়ে ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? না, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বিএনপি কি বললো? তারা স্টেটমেন্ট দিল, হ্যাঁ আমরা খুশি, দাবি তো আমরাই আগে তুলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে। এটি একটা কি এই কারণ যে ধরেন আওয়ামী লীগ এতটা ব্যবসা করেছে, আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়গুলো নিয়ে এতটা ব্যবসা তারা করেছে, যার কারণে এখন সেই বিষয়ে কেউ কথা বলতে, মানে বিএনপির যে অবস্থানের কথা বলছেন, যে কথা বললে আমি ফ্যাসিস্টের পক্ষেই চলে যাই কিনা, এই ভয়েই আসলে তারা কথা বলছে না।
আমার দেশ, আমার মা, আমার মাটিকে নিয়ে কথা বলবে, আমরা চুপ করে থাকবো? আছে তারা একটা রাজনৈতিক দল, তাদের একটা সমর্থন আছে, ছোট একটা জনসমর্থন বা বড় একটা জনসমর্থন, যেমনই সমর্থক হোক, আমি জামাত ইসলামের কথা বলছি। তারা যে আওয়ামী লীগ আমলে কোথাও কথা বলবার সুযোগ পেল না, কোনো গণমাধ্যমে আসতে পারলো না, কোনো টক শোতে কখনো প্রতিনিধিত্ব করলো না, মানে সেটাও কি একটা উচিত ব্যাপার ছিল? মানে আওয়ামী লীগের 15.5 বছর যারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, যারা বড় বড় বুলি আওড়াতেন, যারা সরকারের উচ্ছিষ্ট খেয়ে ফুলে ফেপে উঠেছিল, তারা কোথায় আজকে? আওয়ামী লীগের সময় যারা আমাদেরকে দালাল, বিএনপি জামাতের দালাল বলেছিল, হাতে গোনা কয়েকজন মানুষ আমাদেরকে কথা বলতে হচ্ছে, তারা কোথায়? হাসনাত আব্দুল্লাহ বলছেন ভারতের 7 সিস্টার্সকে আলাদা করতে হবে, বিচ্ছিন্নবাদীদের, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদেরকে এখানে আশ্রয় দিয়ে আলাদা করতে হবে। কথা পরিষ্কার। এটা একটা মিনিমাম একটা লজিক থাকতে হবে। কেন? প্রথম কোশ্চেন হচ্ছে কেন? মঞ্জুরুল আলম পানা, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্স আমার আজকের আয়োজনে। আপনাকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। ধন্যবাদ। আমি মানে পরিস্থিতি তো এখন বাংলাদেশে এমন যে নানান রকম কথাবার্তা, বক্তব্য, সেগুলো নিয়ে কথা বলতেই হয়। যে আসলে কথা তো বলার কথা ছিল যে ওসমান হাদির উপর কারা হামলা করলো, কেন, কোন উদ্দেশ্যে হামলা করলো, হামলাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছে না, তারা কি আসলেই পালিয়ে গেছেন, এই বিষয়গুলো নিয়ে। কিন্তু এখন আলোচনার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে এই ঘটনার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না গেলেও আনিস আলমগীর গ্রেপ্তার হয়ে গেলেন, সাংবাদিক আনিস আলমগীর। ফলে এটি একটা আলোচনার বিষয়। এটি কি আসলে ওই হামলা, এই বিষয় থেকে দৃষ্টি সরানোর একটা কৌশল হতে পারে? মানে হামলাকারীরা নাই আলোচনায়, আনিস আলমগীর গ্রেপ্তার। এটা তো শুধু আপনার প্রশ্ন নয়, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন, এই বিষয়গুলো সামনে আসছে যে ওসমান হাদি, শরীফ ওসমান হাদির যে হত্যা চেষ্টাকারীরা বা শুটাররা, তারা কোথায়, তারা আসলে কারা, তাদেরকে ফাইন্যান্স করেছে কারা, কাদের নির্দেশে করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে যখন সারা বাংলাদেশে তোলপাড় চলছিল, ঠিক তখনই আনিস ভাইকে আটক করা হলো। এবং যারা এই মন্তব্যগুলো তুলছেন, আপনি প্রশ্ন করলেন, আমি মনে করি লজিক্যাল হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আবার আনিস ভাইকে যে শুধুমাত্র এই ঘটনাটিকে আড়াল করার জন্য করা হয়েছে তা না, মানে এক ঢিলে অনেকগুলো পাখি মারা আর কি। সবগুলো একসাথে থাকতে পারে। যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, যারা সাংবাদিক রয়েছেন, যারা সরকারের সমালোচক রয়েছেন, তাদের কণ্ঠরোধের একটা চেষ্টা থাকতে পারে। আবার যারা ব্যক্তিগত জায়গা থেকে আনিস ভাইয়ের উপরে আক্রোশ মেটানোর একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা যাদের ছিল, তাদেরও সেই কাজটি হলো। আবার ওসমান হাদির যারা শুটার, তারা কোথায়, তারা কেন পালিয়ে গেল, বা পালিয়ে না গিয়ে থাকলে কেন আটক করা হচ্ছে না, এই বিষয়গুলো ধামাচা করার জন্য, দেওয়ার জন্য হতে পারে। জি, অনেকগুলো কারণ বললেন যে যারা মানে বিরোধিতা করছে, মানে এই সময়েই যে তাকে গ্রেপ্তার করা হলো। এবং আমরা দেখলাম যে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো, জিম থেকে নিয়ে যাওয়া হলো, তারপরে জিজ্ঞাসাবাদ দীর্ঘ সময় ধরে হলো, হওয়ার এক পর্যায়ে গিয়ে মামলা হলো না। সাধারণত আমরা জানি মামলা হলে তারপরে গ্রেপ্তার হয়, এখানে আগে পুলিশ নিয়ে গেল, বা মানে এটা কি পুলিশ স্বয়ংক্রিয়ভাবে করলো, নাকি ধরেন এই যে কথাবার্তাগুলোর চাপ সেটির ভিত্তিতে হলো? মানে হাদিকে হত্যা চেষ্টা, আমি সম্ভবত সামনে হত্যাকারী বলেছিলাম, হত্যা চেষ্টাকারী বা হত্যা চেষ্টার পর এই যে আমরা দেখলাম আসিফ মাহমুদ উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তিনি বললেন যে এখন থেকে যারা গুলি করছে, মানে এরপর থেকে যারা গুলি করবে তারা না, যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান সৃষ্টি করবে বা তাদের পক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে, তাদের মানে তারা টার্গেটেড হবে। একই রকম কথা দেখলাম নাহিদ ইসলাম বলছেন, এরকম এই বা ফাতিমা তাসলিম জুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ডাকসু নেত্রী একজন, তাদের বক্তব্যের ইম্প্যাক্ট এটা, মানে নাকি পুলিশের একটা স্বয়ংক্রিয় অবস্থান? আপনি যদিও বলছিলেন, তারপরে আমি মন্তব্যগুলোকে একটু জিজ্ঞাসা করলাম। প্রথম কথা হচ্ছে যে আনিস ভাইকে কোন ধরনের মামলা ছাড়াই, ওয়ারেন্ট ছাড়াই আটক করা হয়েছে, এটা শুধু আনিস ভাইয়ের ক্ষেত্রে নয়, এটা তো হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। আওয়ামী লীগের সময় কিছু কিছু জায়গায় হয়েছে, তবে সাংবাদিকদের ক্ষেত্রে হয়েছে বলে আমার মনে হয় না। আপনি চিত্রগ্রাহক, ফটো সাংবাদিক শহীদুল আলমের কথা বলতে পারেন, আপনি ফটো সাংবাদিক কাজলের কথা বলতে পারেন, সাংবাদিক প্রবেশ সিদ্ধারের কথা বলতে পারেন, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক মামলা ছিল। সেই মামলাগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, মানে হয়রানি করার উদ্দেশ্য করা হয়েছে নাকি তারা সত্যি সত্যি অপরাধী, সেগুলো অন্য আলোচনা। কিন্তু মামলা হয়েছে, মামলা হওয়ার পরে আটক করা হয়েছিল। আবার মামলা ছাড়াও অনেক পলিটিক্যাল লিডারকে আটক করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের সময়, এটাও সত্য কথা। কিন্তু এখন যেটি হচ্ছে,
মানে কোন ধরনের মামলা, কোন ধরনের অভিযোগ, মিনিমাম কোনো কারণ ছাড়া যাকে তাকে যখন তখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে যখন আটক করা হলো মঞ্চ ৭১-এর ওই সেমিনার থেকে, তখন কি আমাদের নামে মামলা ছিল? বরঞ্চ আমরা মবের শিকার হয়েছিলাম। আনিস ভাইয়ের কপাল এদিক থেকে ভালো যে তিনি মবের শিকার হননি। আমরা মবের শিকার হয়েছিলাম। চোখের সামনে মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হলো, লাঞ্ছিত করা হলো এবং একটা হরিবল সিচুয়েশন তৈরি করা হলো। আমি নিজে ফোন দিয়েছিলাম তো পুলিশকে 999-এ। পুলিশ এলো, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, হেফাজতে নেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হলো ডিবি অফিসে। ঠিক একইভাবে আনিস ভাইকে যেভাবে জেরা করা হয়েছে, তার আগে বসিয়ে রাখা হয়েছে, সেম আমাদেরকেও বসিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে নেওয়া হলো দুপুর 12টা 12:30 দিকে। রাত 10টা পর্যন্ত আমাদের কাছে ফোন ছিল। কোনো ধরনের কোনো সিদ্ধান্ত তখন পর্যন্ত ছিল না যে আটক দেখাবে নাকি ছেড়ে দিবে। উপর মহলে, একেবারে শীর্ষ মহলে, টপ মোস্ট লেভেল থেকে যখন নির্দেশনা এলো না কাউকে ছাড়া হবে না এবং মামলা দেওয়া হবে, তখন আমাদের ফোনগুলো নিয়ে নেওয়া হলো। টপ মোস্ট লেভেল এবং মানে তারপর কোন লেভেল, কে? সর্বোচ্চ লেভেল থেকে। এটা তো আমাদের যে বিষয়টি একেবারে টপ মোস্ট লেভেল থেকে। মানে কি কে ডক্টর তা ইউনূস? জানি না, মানে কে তা জানি না, তবে শীর্ষ মহল থেকে সেটা তো যেমন আমাকে আমার যিনি আইনজীবী ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, তিনি আমাকে ফোন দিলেন সন্ধ্যা 7টায়, বিকাল 5টায় যে পানা ভাই কতজন আছেন, কি অবস্থা, আচ্ছা চিন্তা করেন না, আমি অমুকের সাথে কথা বলেছি। একেবারে গভর্নমেন্টের টপ মোস্ট লেভেলের যারা আছেন, উপদেষ্টাদের মধ্যে যারা প্রভাবশালী এখনো পর্যন্ত, তাদের সাথে কথা হয়েছিল। তারা বললেন যে ছেড়ে দেওয়া হবে। যখন বললো যে না ছেড়ে দেওয়া হবে, পরবর্তীতে যখন আমার সাথে দুবার কথা হলো ব্যারিস্টার সারা হোসেনের 5টা এবং 7টার দিকে, তারপরে যখন রাত 10টার সময় আমাদের ফোন সিজ করে নেওয়া হলো, তখন আমরা বুঝলাম যে মামলা দেওয়া হতে যাচ্ছে। রাত 1টার সময় মামলা রুজু করা হলো। তখন তো আমাদের ধরে নিতেই হয়, যেহেতু আমাদের ওই জায়গাটিতে ডিবিতে থাকাকালীন সময়ে কি হচ্ছিল না হচ্ছিল আমরা সব জানতে পারছিলাম। ফোন তো আমাদের কাছে ছিল। শুধু ব্যারিস্টার সারা হোসেন নয়, দায়িত্বশীল আরো অনেকে ফোন দিচ্ছিলেন। তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছেন। যেহেতু আমার সঙ্গে প্রফেসর কার্জন ছিলেন, শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, মুক্তিযোদ্ধা ছিলেন। তো সেই জায়গা থেকে তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম, রাত্রে 10টার সময় যখন এসে পুলিশের একজন এসআই বললেন যে ডিবির একজন এসআই যে ফোনগুলো দিন, তার মানে মামলা হচ্ছে। এবং সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তারা তো এই কাজটা করেনি। তারা ওয়েট করছিলেন আমাদের ছাড়বেন কি না। যখন নির্দেশ এলো যে না ছাড়া হবে না, মামলা দাও, এবং কোন মামলায় দেওয়া হবে সেটিও নিশ্চয়ই অনেক ধরনের গবেষণা চলেছে, তারপরে মামলা দেওয়া হয়েছে। আনিস ভাইয়ের ক্ষেত্রেও তাই, কোনো মামলা ছিল না, তাকে জিজ্ঞাসাবাদের নামে নিয়ে যাওয়া হলো। তার বিরুদ্ধে 19 ঘন্টা পর তাকে আদালতে তোলা হলো এবং তার আগে রাত 2টার সময় মামলা দেওয়া হলো রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। একই রকম চরিত্র, একই ধরনের বিষয়। এবং আপনি যদি আইনের কথা বলেন যে কি সন্ত্রাস করেছে আনিস ভাই, কি সন্ত্রাস করেছিলাম আমরা, মানে আমি আসলে এই কি সন্ত্রাস করেছেন এটা আমি আসলে জানতেই চাই, যে কি সন্ত্রাস অপরাধের মানে সংজ্ঞাটা কি, আমি এটা খুব জানতে চাই। আপনাদের সময় আমি জানতে চাইছিলাম, খুব বুঝতে পারছিলাম না। আসি আমি, কিন্তু তার আগে আপনি যে একটু কথা বলছিলেন যে আনিস ভাইয়ের কপাল ভালো, আপনারা তো মবের শিকার হয়ে গিয়েছেন, তার কপাল ভালো। আসলে কি এখন এখানে একটা সন্তুষ্টির জায়গা আমাদের রাখতে হবে যে আসলে কপালটা ভালো বলেই, কারণ ইনকিলাব মঞ্চে যে সর্বদলীয় সভা হচ্ছে, আয়োজন হলো, সেখানে দেখলাম যে যারা এরকম আছে তাদের 2 রান ধরে ছিঁড়ে ফেলতে হবে, এরকম বক্তব্য আসছে। যারা মানে সুশীল বা সো কল্ড শিল্পীদের ব্যাপারে বলছেন একজন সাংস্কৃতিক কর্মী সেখানে, বা যারা কথা বলছেন। তো এইগুলো যে হয় নাই আনিস আলমগীরের সাথে, এই জন্য কি একটা আসলেই সন্তুষ্টি জ্ঞাপন করার মতো জায়গা? নিঃসন্দেহে। তখন ওর মধ্যে তো আমরা একটু বললাম না যে আমি কি বের হতে পারবো, মানে তখনও পর্যন্ত পুলিশ আমাদের আটক করবে এটা অন্তত ভাবিনি। আমরা ভাবছিলাম যে চোখের সামনে দেখছি যে মুক্তিযোদ্ধার গলা চিপে এক হাত উপরে তোলা হয়েছে, তোর আমি কি এই বাংলাদেশের, যারা এই দেশটাকে নির্মাণ করলো, যারা এই দেশটার জন্ম দিল মুক্তিযোদ্ধারা, সেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে যদি এই আচরণ করা হয়, এখানে আমি পান না তো কোন ছাড়। সো যেই একটা ভয়ার্থ পরিবেশের মধ্যে ছিলাম কয়েক ঘন্টা, সকাল 10টা 40 দিকে মব ক্রিয়েট করা হলো, পুলিশ এলো,
12টার দিকে, মানে অলমোস্ট 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কি ধরনের সিচুয়েশন ছিল শারমিন, এটা আপনি কল্পনাও আনতে পারবেন না। তো সেদিক থেকে যে আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, আনিস ভাই সেদিক থেকে অবশ্যই ভাগ্যবান। আর আপনি সন্ত্রাসের কথা বলছিলেন যে কি সন্ত্রাস হ্যাঁ। আমরা করেছি, অবশ্যই সন্ত্রাস করেছি। সন্ত্রাস রাষ্ট্র থেকে তো সন্ত্রাস, ভয়, যারা কথা বলছি আমরা তাদেরকে সরকার নিশ্চয় ভয় পাচ্ছে, প্রশাসন ভয় পাচ্ছে, তাদের দৃষ্টিতে আমরা ত্রাস সৃষ্টি করছি, তাদের দৃষ্টিতে আমরা ত্রাস, সন্ত্রাস, তো সেই হিসেবে সন্ত্রাস করেছি বা করছি, তাই না? এইটাই তো তাহলে না ধরেন, কিন্তু এটা তো সরকারের বিরোধী। একটা ধরেন আপনি যেমন একটু আগে বলছেন যে আওয়ামী লীগ আমলেও হতো, একটা মামলা থাকতো, সেই মামলাটা যেমনই হোক না কেন, মানে মামলা একটা কারণ তো দেখাতে হয়, আদালতের সামনে গেলে একটা প্রক্রিয়াগত ব্যাপার তো থাকে, সেখানে হয়রানির উদ্দেশ্যে হোক আর যে উদ্দেশ্যেই হোক না কেন, সেই প্রক্রিয়াটাও একটু আমি জানতে চাই। যে আদালতে যখন মামলাটা উপস্থাপন করা হচ্ছে, অপরাধের তো একটা সংজ্ঞা লাগে, যে এই হচ্ছে অপরাধের সংজ্ঞা, এই অপরাধের কারণে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে বা মামলা হয়েছে, সেই অপরাধটা কি? প্রথমে শুনি আনিস আলমগীরের বিষয়ে আপনি খোঁজ খবর রাখছেন, কি অপরাধ তার? আমরা তার মানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর একটা বক্তব্য শুনছিলাম যে সরকারকে কাপুরি ধরে দিয়েছে আওয়ামী লীগের নেতারা, তারপরে 32টা বারে হামলা হয়েছে, ডক্টর ইউনূসের বাড়িতেও হামলা হবে, গ্রামীণ ব্যাংকে হামলা হবে, মানে এই যে কথাগুলো বলছেন, এইগুলো কি আসলে অপরাধের সংজ্ঞা? অবশ্যই। কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, সমালোচনা করা যদি অপরাধ হয়ে থাকে, বা সমালোচনাটা যদি তাদের দৃষ্টিতে ত্রাস হয়ে থাকে, তাহলে তো আমরা সন্ত্রাসী। আর আনিস আলমগীর ভাই যে কথাগুলো বলেছেন যে ডক্টর ইউনূসের বাড়িতে হামলা হবে, উনি কোন সেন্সে বলেছেন? উনি বলেছেন এখন যে মবের রাজত্ব কায়েম হয়েছে, এখন যারা শক্তিশালী, সরকারের পেছন থেকে যারা সরকারকে নিয়ন্ত্রণ করছে, তারা তো এগুলো করছে। তো যারা 32 নম্বর ভাঙলো, সময় কি পরিবর্তন হবে না? এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর পাল্টা অ্যাকশন কি হবে না? হওয়ারই কথা। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা তো হওয়ারই কথা, তাই না? তো সেই জায়গা থেকে উনি আশঙ্কা করেছেন যে ডক্টর ইউনূসের উপরেও, ডক্টর ইউনূসের বাড়িতেও হামলা হতে পারে। তা যদি হয়, তাহলে কেন আমরা এই প্রতিহিংসা রাজনীতির প্রশ্রয় দিচ্ছি, কেন এই রাজনীতি চলতে দিচ্ছি? এবং আপনি বলছিলেন যে কি সন্ত্রাস করেছেন যে আপনাদেরকে আটক করা হলো বা মামলা দেওয়া হলো। তারও আগে প্রশ্ন হচ্ছে, মামলা তো দূরের কথা, একজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে কেন ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে? আমি সাংবাদিকও বাদ দিলাম, যে কোনো মানুষকে কেন উইদাউট এনি রিজন, কোন ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কেন পুলিশ তার কার্যালয়ে, তার অফিসে কিংবা ডিবির মতন একটা একটা প্রশাসনিক জায়গায় সেখানে নিয়ে যাওয়া হবে? সো প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে কি মামলা ছাড়া কেন অ্যারেস্ট করা হবে? মামলা দিয়ে কিন্তু অ্যারেস্ট করা যায় না। আমি যতটুকু বুঝি, অ্যাজ এ জার্নালিস্ট, আমি যেটুকু বুঝি, আপনার বিরুদ্ধে আমি অভিযোগ জানাতেই পারি। আপনার বিরুদ্ধে আমি অভিযোগ জানালেই যে সেটি মামলা হবে তেমন কোনো কথা নেই। কিন্তু আপনাকে, মানে পুলিশের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিকে এটি তদন্ত করতে হবে যে মামলা হওয়ার মতো বিষয় কিনা। তারপরে মামলা যদি হয়, তাহলে আদালতের নির্দেশনা লাগবে, ওয়ারেন্ট ইস্যু করতে হবে। আপনি উইদাউট ওয়ারেন্ট, মামলা হওয়ার পরে উইদাউট এনি ওয়ারেন্ট আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। একবারে চিহ্নিত অপরাধী, খুনি, সন্ত্রাসী, রাষ্ট্রের জন্য হুমকি, এমন কোন ব্যক্তিকে আপনি অ্যারেস্ট করতে পারেন না। সবকিছু ভেঙে চুরে যা ইচ্ছা তাই হচ্ছে তো। এবং কি মামলা করা হলো? সন্ত্রাস বিরোধী আইন। সন্ত্রাস বিরোধী আইনে কি আছে? কাকে সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হবে? এটা তো আওয়ামী লীগের সময় তৈরি, এই আইনটি তৈরি করার সময় তো আমরা বিরোধিতা করেছিলাম। আচ্ছা, তারপরেও ধরে নিলাম যে আইনি মোতাবেক আটক করা হবে। সন্ত্রাস বিরোধী আইনের ধারাতে তো এই কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির সম্মুখীন হয় বা ক্ষতি সাধিত হয়, ওই ব্যক্তিকে এই মামলায় কি বলা এটাকে, এই মামলায় আসামি করা যেতে পারে বা করা হবে। এই তো। তো আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে বা আনিস আলমগীর ভাইয়ের মাধ্যমে রাষ্ট্রের কোন সম্পদটা ধ্বংস হয়েছে? এবং দেখুন, মানে কোন ধারায় মামলাটা হয়েছে এটা জানাটা জরুরি, কারণ নিষিদ্ধ সত্তার বিষয় প্রচারণা চালালেও বা তার পক্ষে কথা বললেও একটা মামলা হওয়ার সুযোগ আছে। সাইবার অ্যাক্টের মধ্যে পড়ে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, তার আগে আপনি নিজেই বিষয়টি খেয়াল করেছেন।
সরি, রাজধানীর উত্তরা পশ্চিম থানাতে যে মামলাটি হয়েছে রোববার রাত 2টার সময়, এই মামলার কপি তো আমার কাছে আছে। এখানে কি বলা হয়েছে আপনি যদি আমাকে সময় দেন আমি হয়তো বের করে বলতে পারবো। যাই হোক, আমি সংক্ষেপেই বলি। জি, সংক্ষেপে। সেটি হচ্ছে আপনি যে কথাগুলো বললেন যে আনিস আলমগীর এই বলেছে সেই বলেছে, এটা যদি ভীতির সৃষ্টি করে থাকে, জনমনে আতঙ্কের সৃষ্টি করে থাকে, সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হতে পারে। আপনি ধারাগুলো উল্লেখ করলেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের, মামলা দিলেন সন্ত্রাস বিরোধী আইনের। এটা কি, এর কোন রাজ্যে আছি আমরা? এটা হয়তো আরেকটু আইনি ব্যাখ্যা যারা মঞ্জুর আলম পান না, এটি অবশ্য মানে আইনি ব্যাখ্যাটা হয়তো আমি কারো আইনজীবীর সাথে এই বিষয়ে কথা বলবো, কারণ এটার একটা ধারা আমি দেখছিলাম 9 ধারায় বলা আছে, মানে সন্ত্রাস বিরোধী আইনেরই বলছে যে 9-2 ধারায় বলছে, যদি কোনো ব্যক্তি কোনো নিষিদ্ধ সত্তার জন্য সমর্থন চাহিয়া অথবা উহার কর্মকাণ্ডকে সক্রিয় করবার উদ্দেশ্যে কোনো সভায় বক্তৃতা করেন অথবা রেডিও টেলিভিশন অথবা কোনো মুদ্রণ বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো তথ্য সম্প্রচার করেন, তাহা হইলে অপরাধ সংগঠন করবেন। মানে এরকম লেজ ধরে আসলে গ্রেপ্তার করা। তাহা হইলে অপরাধ সংঘটিত হইল বলিয়া প্রতীয়মান হইবে, যদি তাহাই হয়ে থাকে তাহলে সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের ধারা। এটা তো সন্ত্রাস বিরোধী আইনের ধারাতে নেই। না, এটা আসলে সন্ত্রাস বিরোধী আইনের 9 ধারায় বলছে। আমি আসলে আইনের সন্ত্রাস বিরোধী আইনের 9 ধারায় জি আছে। জি জি, এটা সন্ত্রাস বিরোধী আইন। আমি ওই আইনটি খুঁজছিলাম, 2009 সালের আইন, সেটি 2য় অধ্যায় 9-2 ধারায় এটা বলা হয়েছে। এটা কি সংশোধিত আইন? আমি তো জানি সংশোধন হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি আসলে এটাই আমার আসলে আইনি জায়গায় প্রশ্ন, আমার প্রশ্নটা এটাই যে মানে তাকে কোন ধারায় দেওয়া হয়েছে সেটাও আসলে জানবার একটা আগ্রহ ছিল, কারণ আপনার সারা ফলো করছিলাম আপনার মামলার সময়, তখন তিনি বলছিলেন যে আসলে আপনারা তো রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি সাধন করেন নাই, ফলে আসলে প্রশ্নটা হচ্ছে কোন ধারায় মামলা হয়েছে। আইনের বক্তব্যটা যায়, কিন্তু আমরা যে সমালোচনার কথা আপনি বলছেন যে করেছেন ডক্টর ইউনূসের কাছ থেকে তো আমরা শুনেছিলাম মন খুলে সমালোচনা করুন। আমরা তো হাসনাত আব্দুল্লাহ জুলাই আন্দোলনের অন্যতম মুখ, তিনি বলেছিলেন যে শুধু একমত না, ভিন্ন মত পোষণের স্বাধীনতার জন্য তারা কাজ করছেন। আমরা তো খুব মুগ্ধ হয়েছিলাম এই কথাগুলোতে, সমর্থন করেছিলাম। মানে ওটা কি ভুল ছিল আমাদের মুগ্ধ হওয়াটা? বা যদি আরেকটু ভবিষ্যৎবাণীও আপনার কাছ থেকে জানতে চাই। আমি দেখছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি বলছেন যে রাষ্ট্র কারোর জন্য ভয়ের কারণ হবে না, সেটি সরকারের বিরোধিতা করলেও হবে না, এবং সেই প্রসঙ্গে তিনি বলছিলেন আমরা কি তার উপরও ভরসা রাখতে পারবো? ভবিষ্যতের বিষয়েও কি আমরা রাখতে পারবো? না, পারছি না, সরি টু সে, পারছি না। এই কারণেই বিএনপি আসলে দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় কি দিচ্ছে? আমাদের 5ই আগস্টের পরে আমাদের সবার তো একটা আশা ভরসার একটা জায়গায় ছিল বিএনপি, তাই না? আমরা তো অন্য কিছু তো আর ভাবতে পারিনি যে আওয়ামী লীগের যেভাবে পতনটা হয়েছে, এর বাইরে আর কে আসবে? মানে আমরা কাকে সাপোর্ট করতে পারি? বিএনপি তো, এর বাইরে তো আপাতত তো অন্য কিছু চিন্তা করতে পারছিলাম না, তাই না? যদিও বাস্তবতা অন্য কিছু বলছে। বিএনপি কি সেই দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে? যখন মঞ্চ 71-এর এই ঘটনাটি ঘটলো, বিএনপি একটা স্টেটমেন্ট দিয়েছে, তাইনি তো? তারা তো মুক্তিযোদ্ধার দল বলে দাবি করে, তারা তো স্বাধীনতা ঘোষকের দল বলে দাবি করে। তো মঞ্চ 71-এ প্রোগ্রাম ছিল সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে, সেখানে কতজন মুক্তিযোদ্ধা আটক হয়েছেন তারা জানতেন না? কিভাবে মব ক্রিয়েট করা হয়েছে তারা জানতেন না? জানতেন তো, মিনিমাম একটা স্টেটমেন্ট দেয়নি। এবং দেয়নি এ কারণেই যে ডক্টর ইউনূসকে বিগড়াতে চায়নি, প্রয়োজন যত দ্রুত ইলেকশনটা হয়। এবং এই কাহিনী করে যে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে ডক্টর ইউনূসের, এটা কি তারা এখনো বুঝতে পারছে না? এবং একইভাবে আনিস ভাইকে যেভাবে আটক করা হলো, তারা যে বলছে, ইদানিং তো আমরা দেখি যে গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, সাংবাদিকরা মন খুলে সমালোচনা করতে পারে, যেটি ডক্টর ইউনূস বলেছিলেন, সে একই কথা তারেক রহমান বলছেন বা মির্জা ফখরুল সাহেব বলছেন। সেই সাংবাদিকদের যে এইভাবে আটক করা হচ্ছে, একেবারে রাষ্ট্রীয় খড়গ নামিয়ে আনা হচ্ছে সাংবাদিকদের কাঁধে। যেমন মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক, তার কাছে কোন একটি গণমাধ্যম বা ব্যক্তি পর্যায় থেকে জানতে চাওয়া হয়েছে, সাক্ষাৎকার নিতে চাওয়া হয়েছে যে আনিস আলমগীরের বিষয়ে আপনার মন্তব্য কি। উনি বলছেন যে আমি কি ভয়ে ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো। উনি স্যাটায়ার করে বলেছেন, বাট বাস্তবতা তো তাই। উনি হয়তো হেসে হেসে বলেছেন, কিন্তু উনিও তো ভয়ের মধ্যে আছেন।
তাহলে বিএনপির পক্ষ থেকে যখন এই কথাগুলো বলা হচ্ছে, আমরা বলবো শুধু এগুলো মুখের বলি, আমরা শুধু বলবো এগুলো শুধুমাত্রই সান্ত্বনাসূচক কথা, আমরা শুধু বলবো এগুলোই মিথ্যা সান্ত্বনা। এছাড়া উচিত ছিল না মঞ্চ ৭১-এর সময় একটা মিনিমাম স্টেটমেন্ট দেওয়া, বক্তব্য বা তাদের কথাবার্তা এটি উল্লেখ করা? কেন তাদেরকে এইভাবে আটক করা হলো? উচিত ছিল না আনিস ভাইয়ের সময় তাদেরকে সরব হওয়া? হয়নি তো। কিন্তু সরব না হয়ে নীরব যে হলো, এটাও কি একটা লক্ষণ দেখেন কিনা? কারণ মঞ্চ মানে ইনকিলাব মঞ্চ তারা একটা সর্বদলীয় সভা করলো, বিএনপি কিন্তু সেখানে যায়নি। হ্যাঁ, যায়নি। এটা তাদের পলিটিক্যালি কোনো সিদ্ধান্ত হতে পারে। আমি তো বললাম যে বিএনপি আসলে, শোনেন, বিএনপি এখন চেষ্টা করারই কথা, আমরা সেটি সাধুবাদ জানাই যদি সত্যি সত্যি তারা সেটি করে থাকে। আওয়ামী লীগ আমি সো কল্ড অন্য জায়গায় বলবো, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক দল ছিল, এটা সত্য কথা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এটা সত্য কথা। আরো অনেকে অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে, কিন্তু নেতৃস্থানীয় দলে তো ছিল আওয়ামী লীগ, এটা সত্য কথা। কিন্তু আমি সোকল যে জায়গাটাতে বলতে চাচ্ছি, তারা মুক্তিযুদ্ধকে নিয়ে তো ব্যবসা করেছে। যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় সেই দল তো মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করতে পারে না। আমি যদি আমার সন্তানকে ভালোবেসে থাকি, আমার সন্তানের জন্ম দিয়েছে আমি যে সন্তানকে ভালোবেসে, আমি সেই সন্তানকে নিয়ে ব্যবসা করতে পারি না। আওয়ামী লীগ তো করেছে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এখন বিষয় হচ্ছে যে, যেটা বলছিলাম যে সেই জায়গা থেকে আমি ওই ব্যবসার কথাও যদি বাদ দিই, ধর্ম নিরপেক্ষ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগের যে ইতিহাস, এখন আওয়ামী লীগ মাঠে নেই, সক্রিয় অবস্থা নেই, নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ অবস্থা আছে। বিএনপির এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস মনে হচ্ছে যে বিএনপি সেই জায়গাটা ফিল আপ করতে চাইছে। এখন মানে বিষয়টা কি ছিল, বা আওয়ামী লীগ মধ্য বাম থেকে মধ্য বাম থেকে ডানে সরে আসছিল। ইসলামী দলগুলোর সঙ্গে সখ্যতা, ওই আপনার হেফাজতে ইসলামের সঙ্গে সখ্যতা, হেফাজতে ইসলামীর সমাবেশে গিয়ে কওমি জননী উপাধি নেওয়া শেখ হাসিনার, আমি এই জায়গা থেকে বলছি যে মধ্য বাম থেকে ডানে সরে গিয়েছিল। আর বিএনপি ছিল মধ্য ডান থেকে খানিকটা উগ্র ডানের দিকে চলে যাচ্ছিল, আমরা যদি ২০০৬ সাল পর্যন্ত হিসাব করি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি মোটামুটি সেই জায়গাটা দখল ঠিক বলবো না, সেই জায়গাটা ফিল আপ করার চেষ্টা করছিল। কিন্তু বিএনপি এখনো তার জায়গায় স্থির হতে পারেনি, তারা আসলে কোন জায়গাটিতে স্টার্ন নেবে। যেমন ধরুন, ফ্যাসিবাদ আপনার কাছে ভয়ঙ্কর নাকি যুদ্ধাপরাধীরা ভয়ঙ্কর, যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি নিশ্চিত ভাবে বলবেন যে না, দুটোই ভয়ঙ্কর। তারপর আমি প্রশ্ন করলাম, না, আপনাকে একটা বেছে নিতে হবে, কোনটা ভয়ঙ্কর? আপনি নিঃসন্দেহে যুদ্ধাপরাধী দলকে আপনি ভয়ঙ্কর হিসেবে ধরে নেবেন। ফ্যাসিবাদের চেয়ে যুদ্ধাপরাধীরা যেই মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে তো আমরা কোনোভাবে টলারেট করতে পারি না। এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে তো ফ্যাসিবাদ হিসেবে ট্রিট করা হচ্ছে, বা সেটি প্রতিষ্ঠা করার একটা চেষ্টা তো এখনো চলছে, বা ধরে নাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল। সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে বারবার ঐক্যের ডাক দেওয়া হচ্ছে। ঐক্যের ডাক দিতে গিয়ে কি করা হচ্ছে? আমরা যুদ্ধাপরাধের সঙ্গে হাত মিলাচ্ছি। আমরা ফ্যাসিস্টদের বিচার করব, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করব না, মানবতা বিরোধীদের বিচার করব না। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? তো সেই জায়গাতে যেমন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রথমে কি বলেছিল, না, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না, স্পষ্ট করে বলেছে, অনেকবার বলেছে। পরবর্তীতে কি দেখলাম, মব ক্রিয়েট করার মাধ্যমে, যমুনা ঘেরাও করার মাধ্যমে, পরবর্তীতে শাহবাগে অবস্থানের মধ্য দিয়ে প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো। তাদের হুঙ্কারে একদিনের মাথায় 2 দিনের মাথায় নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বিএনপি কি বললো, তারা স্টেটমেন্ট দিল, হ্যাঁ আমরা খুশি, দাবি তো আমরাই আগে তুলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়। অর্থাৎ বিএনপি তার নিজের জায়গায় টার্ন নিতে পারছে না, কি করতে চায় আসলে। এই জন্য ওই যে ইনকিলাব মঞ্চের সবাই গেল কি না গেল, আনিস ভাইয়ের ক্ষেত্রে বা মঞ্চ ৭১-এর বিষয়ে তারা স্টেটমেন্ট দিবে। এবং আরো একটা বড় উদাহরণ দিই, যখন ৩২ নম্বর ভাঙচুর করা হলো বুলডোজার, এই 2025-এর 5 ফেব্রুয়ারি, একই সঙ্গে সারা দেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছিল, সেটাও কোনো বিষয় নয়।
সারা দেশে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন বা ভাস্কর্য ভাঙচুর করা হলো ওই একই সাথে 5-6 ফেব্রুয়ারি। তারপরে কি হলো, যখন মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নের উপরে আঘাত করা হলো, 32 নম্বরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। বিএনপি দেখলো যে এটি আসলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিছু না বললেই নয়। তখন তারা 6 তারিখ গভীর রাতে, রাত 2টা বা 3টের সময় একটা স্টেটমেন্ট পাঠালো গণমাধ্যমে। তাও 32 নম্বর উল্লেখ করেনি, উল্লেখ করেছিল মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নিদর্শনগুলোর উপরে হামলা, এইগুলো আসলে বিএনপি সমর্থন করে না। দেখুন ভাষা, মানে তার কাছে মনে হচ্ছে যে আমি এই কথা বললে কি ফ্যাসিস্টের পক্ষে চলে যাচ্ছে, আমি এই কথা বললে কি আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, আমি এই কথা বললে কি ইসলামী দলগুলোকে মনক্ষুণ্ণ করা হচ্ছে। এখনো বিএনপি এই অস্থির জায়গাটিতে আছে। সো কিন্তু এটি একটা কি এই কারণ যে ধরেন আওয়ামী লীগ এতটা ব্যবসা করেছে, আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়গুলো নিয়ে এতটা ব্যবসা তারা করেছে, যার কারণে এখন সেই বিষয়ে কেউ কথা বলতে, মানে বিএনপির যে অবস্থানের কথা বলছেন, যে কথা বললে আমি ফ্যাসিস্টের পক্ষেই চলে যাই কিনা এই ভয়েই আসলে তারা কথা বলছে না, মানে তাদের একটা আমার মনে হয় এই যে আমার মনে হয় যেমন আপনি দেখুন 5 আগস্টের পরে সারা দেশে কি অবস্থা ছিল, একটা ভয়ঙ্কর পরিবেশ। আওয়ামী লীগের নাম গন্ধ তো দূরের কথা, বঙ্গবন্ধু দূরের কথা, মুক্তিযুদ্ধের শব্দটা উচ্চারণ করতে পারছিল না মানুষ। আপনি দেখুন, এই কথা আমি অনেক জায়গায় বলেছি, আপনি তো টেলিভিশনে কাজ করেছেন, ভালো জায়গায় কাজ করেছেন, আপনি দেখেছেন না? আমরা তো দেখে আসছি, আমি যতদিন কাজ করছি অন্তত টেলিভিশনে, যেমন আমার সাংবাদিকতা টেলিভিশনে তো প্রায় 1.5 যুগ হয়ে গেল। টেলিভিশনে স্ক্রিনে এই যে জাতীয় দিবসগুলোতে, শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে ডগি উঠতো, তো বিজয় দিবস, স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ কিংবা পতাকার সিম্বল, তো সিম্বলিক আকারে কিছু তো উঠতো। এখন আপনি চ্যানেলগুলোর দিকে তাকান তো, 2-4টা চ্যানেল ছাড়া কোথাও কিন্তু নাই। শহীদ দিবসে কালো ব্যাজ উঠতো, নাই। পত্রিকাগুলোতে এক কলামে ইতিহাস ভিত্তিক লেখা থাকতো, এখন হাতে গোনা 2-4টি পত্রিকা ছাড়া কোথাও নাই। এটি কেন হচ্ছে? ওই যে একটা আতঙ্ক, ওই যে ভয়, ওই যে 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধের শব্দটা উচ্চারণ করা যাচ্ছিল না, মুক্তিযোদ্ধারা নিজেরা পরিচয় দিতে সাহস পাচ্ছিল না যে আমি মুক্তিযোদ্ধা। এই ভয়গুলো আস্তে আস্তে কাটিয়ে উঠেছে। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত ওই জায়গাতে আমার মনে হয় কোনো ফার্ম ডিসিশনে পৌঁছাতে পারেনি যে তারা আসলে কি করতে চায়। এবং ভারত ইস্যুতে আপনি দেখুন, 5 আগস্টের পরে ভারত ইস্যুতে কখনো বিএনপির কোন নেতা হুঙ্কার ছাড়ছে, আবার কখনো কোন নেতা বলছেন না, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে টিকে থাকা সম্ভব নয়। আমরা তো দেখছি দ্বিমুখী কথাবার্তা। তো ভারত ইস্যুটা আমি আরেকটু আলাদাভাবে কথা বলতে চাই, কারণ এখন ভারত ইস্যুটা খুব সেন্সিটিভ একটা জায়গায় পৌঁছে গেছে, ছিলই, এখন আরো বেশি হয়ে গেছে সম্ভবত। মানে যেই বিষয়টি বলছেন মুক্তিযুদ্ধের বিষয়টা, আমি শুনছিলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা বলছেন এখন মুক্তিযুদ্ধ শব্দটাই একটা প্রতারণা, মুক্তিযুদ্ধ মানে এই শব্দটাই সঠিক না, সবচেয়ে বিভ্রান্তিকর শব্দ হচ্ছে মুক্তিযুদ্ধ। বা এটা আমি দেখছিলাম একটু আগে কেবল খেয়াল করছিলাম, কিছুক্ষণ আগে হয়তো ভিডিওটা রিলিজ হয়েছে, পিনাকি ভট্টাচার্যের কথা বলছি। তারপরে তার আগে তো দেখলাম যে আর একজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি বলছেন যে তখন বীরাঙ্গনাদের সম্পর্কে বেশ স্ল্যাং কথা বলছেন। মানে আমাদের দেশেও ইব্রাহিম হুজুর বলছেন যে 16 ডিসেম্বর সেটি কালো দিবস, 71-এর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, এরকম কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঘৃণিত প্রজন্ম। মানে তখন আসলে কোথাও উস্কে দেওয়া হচ্ছে না, মানে মুক্তিযুদ্ধ বা তার প্রজন্ম তারা আসলে এটা উস্কানি বোধ করছে না, নাকি তাদের এখন আর উস্কানি হবার মতো তারা মানে সেই জায়গায় নাই, উস্কাইছে না আর কি। হ্যাঁ, উস্কিত হচ্ছে না আর কি, উস্কিত হচ্ছে না। এখন বিষয় থেকে আপনি দুটো পার্ট সাথে নিয়ে এসেছেন, থ্যাঙ্কস আপনাকে। আপনি না বললেও আমি বিষয়টা নিয়ে আসতাম। প্রথম কথা হচ্ছে যে আমি এদের সম্বন্ধে পার্সোনালি কোনো কমেন্ট করতে চাই না। একটা শব্দ উচ্চারণ করতে চাই, মানে একজনের বক্তব্যকে আমি কোট করতে চাই, এটা হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক। সিরাজুল ইসলাম স্যারের একটা কথা দেখছিলাম আমি, তিনি বলছেন যারা মুক্তিযুদ্ধকে নিয়ে বিকৃত কথাবার্তা তুলছেন তারা মানসিক বিকারগ্রস্ত এবং উন্মাদ। আমি উন্মাদ আর মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, প্রতিবাদ হবে না? অবশ্যই প্রতিবাদ হবে। আমার মাকে যদি কেউ আমার সামনে দাঁড়িয়ে স্ল্যাং ইউজ করে,
আমি যতই ধরে নিই যে ব্যক্তিটি উন্মাদ, মানসিক বিকারগ্রস্ত, তারপরেও তো কিছু না বলে পারবো না। আমার দেশ, আমার মা, আমার মাটিকে নিয়ে কথা বলবে, আমরা চুপ করে থাকবো? কিন্তু চুপ করে তো আছে, আপনি যাদের কথা বললেন, তারা আর উস্কিত হচ্ছে না, তারা তাদের মানে ধমনীতে রক্তের প্রবাহ তারা উপলব্ধি করছে না। 15.5 বছর আওয়ামী লীগের 15.5 বছর যারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, যারা বড় বড় বুলি আওড়াতেন, যারা সরকারের উচ্ছিষ্ট খেয়ে ফুলে ফেপে উঠেছিল, তারা কোথায় আজকে? আওয়ামী লীগের সময় যারা আমাদেরকে দালাল, বিএনপি জামাতের দালাল বলেছিল, হাতে গোনা কয়েকজন মানুষ আমাদেরকে কথা বলতে হচ্ছে, তারা কোথায়? সময় যখন উর্বর তখন তো সবাই একই কথা বলবে, সবাই পক্ষে বলবে। এখন তো দুঃসময়, এখন গাঢ় অন্ধকার, এখন আমার অস্তিত্বের সংকট, সে মানুষগুলো কোথায়? আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? জি, আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায় বলছেন, অস্তিত্বের সংকটের কথা বলছেন, কিন্তু ধরেন আওয়ামী লীগ আমলে যতই বলেন আপনি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এগুলোর সাথে সম্পৃক্ততার জন্য একটা দলকে চিহ্নিত করার ব্যাপার আছে, কিন্তু তার বাইরেও তাদের আরো অনেক বক্তব্য আছে। তারা একটা রাজনৈতিক দল, তাদের একটা সমর্থন আছে, ছোট একটা জনসমর্থন বা বড় একটা জনসমর্থন, যেমনই সমর্থক হোক, আমি জামাত ইসলামের কথা বলছি। তারা যে আওয়ামী লীগ আমলে কোথাও কথা বলবার সুযোগ পেল না, কোনো গণমাধ্যমে আসতে পারলো না, কোনো টক শোতে কখনো প্রতিনিধিত্ব করলো না, মানে সেটাও কি একটা উচিত ব্যাপার ছিল? মানে তারা একটা রাজনৈতিক দল তো দেশে। নিশ্চয় না। তবে আপনি যখন টকশোর কথা বলেছেন, এই যে আমি কেবলমাত্র স্ক্রিনে ডগের একটা উদাহরণ দিলাম। দেখুন, আমি এই চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একটা টেলিভিশনে ছিলাম নিউজের দায়িত্বে। আমার কাছে কিন্তু কোথাও থেকে ফোন আসেনি যে এটা করা যাবে না, সিম্বলিক এই বিষয়টি, এটি করা যাবে না, কোনো ফোন কিন্তু আসেনি। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ ছিল না, মানে সেলফ সেন্সরশিপের জায়গা থেকে বলছি আমি, মানে এখানে সেলফ সেন্সরশিপ ছিল এবং হাতে গোনা 2-4টি চ্যানেল ছাড়া সবাই সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেল। এখন বিষয় থেকে আওয়ামী লীগের সময় এটি বাস্তবতা, বিএনপির লোকজন কিন্তু বসেছে হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনের সাথে, হ্যাঁ, সাংবাদিকদের সঙ্গে বা অন্য কোনো আলোচকের সঙ্গে বিএনপি পন্থী সাংবাদিকেরা বসেছেন। আপনি এখন দেখেন তো, মানে আওয়ামী পন্থী সাংবাদিক আছে কিনা? আওয়ামী লীগ নেতা কর্মীরা তো নাই। না, এখন তো আপনাদেরকে বলা হচ্ছে আওয়ামীপন্থী সাংবাদিক, আপনাকে সাংবাদিক আনিস আলমগীর, তারপরে বলা হচ্ছে মাসুদ কামাল, ডক্টর আব্দুল নূর তুষার, মানে এরকম একটা ফটো কার্ডও বানানো হয়েছে যে কারা আসলে। একটা না, অনেকগুলো ফটো কার্ড বানানো হয়েছে, যে যার জায়গা থেকে ছাড়ছে। বলা হচ্ছে যে আমাদেরকে দায়ী ছাঁটাই করা হবে, পুরো সমস্যা নেই, আমরা খুব শক্তিমান কেউ না, আমরা কারোর প্রতি চ্যালেঞ্জ জানাবো না, শুধু বলবো নিয়ে যাক, হত্যা করুক, আবার জেলে পড়ুক, জামিন বাতিল করুক, আমার জামিন বাতিলেরও দাবি তোলা হচ্ছে কোথাও থেকে, করুক না, সমস্যা নেই তো। আমি তো বলছি না যে আমি দেখিয়ে দেবো, আমি হান করবো, আমি শুধু বলতে চাই আমি কথা বলে যাব, আমি সত্যটা উচ্চারণ করে যাব। ফ্যাসিবাদের দোষর উচ্চারণ করা হচ্ছে, প্রথমে বলা হলো ফ্যাসিবাদের দোষর, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট, আমাকে, আব্দুল নূর তুষারকে, আনিস আলমগীর ভাইকে, এদেরকে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তারপর তো বানানো হলো শীর্ষ সন্ত্রাসী, সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে সমাজের শীর্ষ সন্ত্রাসী বানানো হলো, এবং আমরা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলাম, আয়োজন করছিলাম। তেমন সশস্ত্র বিপ্লবকারী বানানোর তো শেষ নেই, ট্যাগিং রাজনীতির তো শেষ নেই। এবং এই ট্যাগিংটা তো আওয়ামী লীগ সময়ও দেওয়া, আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া হয়েছে, আমাদের তো তখন বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে। এখন যেমন মানে জেলে পুরা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ সময় হয়তো মামলা দেওয়া হয়নি, কারাগারে দেওয়া হয়নি, কিন্তু পেশাগত জীবনের উপর তো আঘাত এসেছে। এখন কম্পারিজনের জায়গায় গেলে আপনি বলবেন যে তখন তো অল্প উপর ছাড়া পেয়েছেন, হ্যাঁ অল্প উপর ছাড়া পেয়েছে, এখন মাত্রাটা আরো বেশি বেড়েছে। এটা হয়তো আপনাদের উপর বেড়েছে, কিন্তু তখনও যে সাংবাদিকদের কথা বলছিলেন, তারপরে কার্টুনিস্ট কিশোর মুশতাক, তাদের কথা মনে আছে, তারাও তো তখন আসলে মানে হয়রানি বা নির্যাতনের শিকার হয়েছে। গেছে কিন্তু আপনি মাত্রাটা দেখুন, এই 15 মাসে 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র বিস্ফোরক মামলায়, মানে ধারায় আটক দেখানো হয়েছে। সাংবাদিকরা হত্যা করবে? আচ্ছা, সাংবাদিকরা দুধে ধোয়া না, ঠিক আছে, সাংবাদিকরা দুধে ধোয়া না, সাংবাদিকরা অপরাধ করতে পারে, তাহলে সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করা হোক, সুনির্দিষ্ট অভিযোগে মামলা দেওয়া হোক। হত্যা মামলা আপনি দেওয়া হবে, যখন ওই হত্যা মামলায় যাকে তাকে দেওয়া হচ্ছে,
যখন এই বিষয়টি দেশে বিদেশে নানানভাবে সমালোচিত হলো, এখন কি করা হচ্ছে? সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখতে চাই, এই যে আমরা আওয়ামী লীগের সময় কথা বলেছি, এখন আবার কিছু মানুষ আছে আওয়ামী লীগের, তারা বলছেন, তারা আবার মানে অদ্ভুত বিষয় শারমিন, হুম এদিকে ফ্যাসিবাদের দোষর, আবার এট দ্য সেম টাইম লাল বদর বলে উল্লেখ করা হচ্ছে আমাদেরকে। হুম লাল বদর মানে ওই যে জুলাই আন্দোলনে আমরা সমর্থন করেছি কিনা, অথবা আওয়ামী লীগের পরিবর্তন চেয়েছে কিনা, আওয়ামী লীগের পতন চেয়েছে কিনা, আমাদেরকে তারা আক্রমণ চালাচ্ছে, যে আপনাদের জন্য তো এটি হয়েছে, খুশি তো? এই কথা বলার কোনো স্কোপ নেই যে আজকে যদি জঙ্গিবাদ চরমপন্থা উত্থানের একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়ে থাকে, তার জন্য আমরা দায়ী। কেন? আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি। এটা বলার কোনো স্কোপ নেই যে জঙ্গিবাদ বা চরমপন্থার উত্থান ঘটবে বিধায় আমি আজীবন আওয়ামী লীগকে সাপোর্ট করে যাব। আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের লুটপাট, আওয়ামী লীগের টাকা পাচার, আওয়ামী লীগের গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা হরণ, এইগুলোকে আমি সাপোর্ট করে যাব, এটা বলার তো কোনো সুযোগ নেই। বাট করা হচ্ছে, খোঁচা দেওয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এদিকে তারা বলছে আলবদর, আবার এদিকে তারা আরেক দল বলছে ফ্যাসিবাদের দোষর। কি এক অদ্ভুত